হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 3 নম্বর পর্ব। এর প্রথম দুটি পর্ব যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম গুয়ান তার ম্যানুয়াল বইতেও ট্যাটু ট্রান্সফার হওয়ার ব্যাপারে কোনো তথ্যই খুঁজে পায় না, তাই সে অনিচ্ছা থাকা সত্ত্বেও দহির কাছাকাছি থাকার সিদ্ধান্ত নেয়। সেই মতন সে তার সাথে দেখা করে তাকে একটি লেকের ধারে এনে দুইজনই পানিতে লাফ দেয়। পানির ভিতরে সে তার এবং দহির ট্যাটু থাকা হাত পাশাপাশি রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও ট্যাটু তার কাছে ফিরে আসে না। দহির তো পানির মধ্যে নিঃশ্বাস আটকে রাখতে খুবই কষ্ট হচ্ছিল। সে তখন গুয়ানকে লাথি মেরে ডাঙায় উঠে আসে। এরপর তাকে অনেক বকতে থাকে যে তুমি আমাকে মারার চেষ্টা করছিলে, এমনিতেই আমি সবসময় ভয়ে থাকি, এই বুঝি কি আমার কোনো ক্ষতি করলো? তুমি আমার সাথে এমনটা করবে আমি কখনোই আশা করিনি। গুয়ান তাকে বলে আমি আসলে একটা জিনিস চেক করতে চাচ্ছিলাম। দহি বলে তাহলে আমাকে সেটা জানাতে পারতে। গুয়ান বলে তোমাকে বলে তুমি রাজি হতে না। দহি তখন রেগে তাকে কিছু টাকা দিয়ে বলে এই নাও তোমার ক্ষতিপূরণ, এখানে আমাদের সবকিছু শেষ। এই বলে সে চলে যায়। তো সে একটি ট্যাক্সি নিয়ে চলে যায়। ট্যাক্সি থেকে নেমে সে যখন হাঁটতে থাকে তখন সে খেয়াল করে নিউজে দেখাচ্ছে তাদের কোম্পানির একজন লোক খুন হয়েছে। আসলে এই লোকটা দহির সেই ব্লাইন্ড ডেটের দিন তাকে ফোন করে বলেছিল সে নাকি এমন কিছু জানে যেটা দহি জানলে সে নিজেই চেয়ারম্যান হতে পারবে। দহি তখন রাস্তার উপর দাঁড়িয়ে ভাবতে থাকে লোকটি কি এমন জানতো যার কারণে তাকে করা হলো। সেখানে তখন হঠাৎ করেই কোত্থেকে যেন বাইকে একটি লোক এসে দহির দিকে অ্যাসিড নিক্ষেপ করে। তখন আমরা দেখি গুয়ান এসে তাকে বাঁচায়, মানে অ্যাসিড দহির গায়ে না লেগে তার গায়ে লাগে। দহি তো খুবই ভয় পেয়ে যায়, সাথে তার জন্য গুয়ানের কিছু হলো কিনা সেটা ভেবে চিন্তায় পড়ে যায়। গুয়ান তখন তার হাত ধরে অ্যাসিডের কারণে হওয়া ক্ষত নিমিষে ঠিক করে ফেলে, যেটা থেকে দহি বলে আমি ঠিকই ভেবেছিলাম তুমি সাধারণ কেউ না, তুমি কে আসলে? গুয়ান তখন তাকে সত্যি কথাই বলে যে আমি একজন ডেমন। এরপর দেখা যায় দহি এবং গুয়ান সেই গোয়েন্দার কাছে যায় তার উপর হওয়া এই অ্যাটাকের ব্যাপারে জানাতে। সেখানে দহি ভিতরে ছিল আর গুয়ান ছিল বাইরে। সেখানে আমরা অনেকগুলো আসামিকে দেখি, যাদের মধ্যে একজন ভিক্ষুক টাইপের মহিলা এসে গুয়ানকে বলে খুব দ্রুতই তোর মৃত্যু হতে চলেছে। এখানে এই মহিলার ব্যাপারটা মনে রাখবেন, এনাকে নিয়ে অনেক কাহিনী রয়েছে। তো যাই হোক, পুলিশ স্টেশন থেকে ফেরার পথে গুয়ান দহিকে বলে তুমি কি ছোট বাচ্চা নাকি, নিজের খেয়াল রাখতে পারো না? আমার ট্যাটু যদি কিছু হয়ে যেত। দহি বলে তুমি তাহলে অনেক শক্তিশালী ডেমন, আর তোমার ক্ষমতা ব্যবহার করার উৎস এখন আমার কাছে, মানে তোমার যেমন আমাকে প্রয়োজন তেমনি আমার সুরক্ষার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। দেখছোই তো আমাকে কেউ একজন মারতে চাই, আমি মরে গেলে তোমার ট্যাটুর কি হবে ভাবো তো। তাই বলছি তুমি আমার বডিগার্ড হয়ে যাও, এতে আমাদের দুইজনেরই ভালো হবে। কিন্তু গুয়ান তখন অ্যাটিটিউড দেখিয়ে বলে তোমাদের মতো তুচ্ছ মানুষের বডিগার্ড আমি কখনো হতে চাই না। এখানে দেখা যায় সেই বাইকার লোকটি তাদের দুজনকে ফলো করছে। লোকটি আর কেউ না, সে ছিল সেই মাস্ক পরে বের হওয়া লোক যে আগেও দহির উপর অ্যাটাক করেছিল। তো দহি বাড়ি ফিরে ম্যাডাম জুকে ফোন করে জানতে চাই কোম্পানিতে কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ টিভিতে সে দেখছে তাদের কোম্পানির একজন হয়েছে। সাথে সে এও জানাই লোকটি তাকে ফোন করে কিছু কথা বলতে চেয়েছিল, তার আগে সে হয়ে গেছে। জু তাকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে। এরপর সে গোপনে সেই লোকটির ব্যাপারে খোঁজ খবর নেয়। তার ব্যাপারে সমস্ত কিছু পড়ে সে বলে এমন ভুল আমি কিভাবে করলাম, মানে বোঝাই যাচ্ছে সে দহির থেকে কিছু একটা লোক আছে। সেই বিষয়টা ওই লোকটি কোনোভাবে জেনে গেছিল। এখানে জানিয়ে রাখি দহির বাবা কিন্তু ম্যাডাম জুয়ের কোম্পানিতেই ইলেকট্রনিক সেক্টরে কাজ করত, আর তার মা একটি বিউটি পার্লারে কাজ করত। ম্যাডাম জু দহির থেকে তার বাবা মায়ের ব্যাপারে কিছু লুকাচ্ছে কিনা এরকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এসব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো এদিকে গুয়ান তার অফিসে ফিরে এসে পার্কে দহির ব্যাপারটা জানায়। পার্ক বলে তাহলে আপনি ওর বডিগার্ড হয়ে যান, না হলে ও যদি কোনোভাবে মারা যায় তাহলে আপনার ট্যাটুর কি হবে? গুয়ান বলে সেটাই তো ভাবছি, ওই বইতেও তো এ ব্যাপারে কিছুই লেখা নেই। সে তখন খেয়াল করে বইটি আবার পার্ক কোনোভাবে বের করে ফেলেছে। সে তখন বইটি সেখানে থাকা বুক সেলফের উপরে রেখে দেয় যেন পার্ক তার নাগাল না পায়। বইটি সে কোথায় রাখলো সেটা একটু মনে রাখবেন। তো গুয়ানকে তখন দহি SMS করে হুমকি দেয় যে সে যদি তার বডিগার্ড না হয় তাহলে ট্যাটু সে লেজার দিয়ে মুছে দেবে। গুয়ান তবুও তার কথায় তেমন কোনো পাত্তা দেয় না। তবে বিপত্তি ঘটে পরের দিন সকালে গুয়ান চা বানানোর সময় খেয়াল করে তার হাতের একটি আঙুলে আগুন জ্বলছে। সে তো খুবই ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে তার মরার প্রক্রিয়া মনে হয় শুরু হয়ে গেছে। সেখানে তখন গায়ং এসে পানি দিয়ে তার আগুন নিভিয়ে দেয়। এরপর গুয়ান তাড়াতাড়ি দহিকে ফোন করে তার সাথে দেখা করতে চায়।
তার কাছে গিয়ে সে বলে, আমি তোমার বডিগার্ড হতে রাজি। দহি বলে, কাল তো খুবই অ্যাটিটিউড দেখাচ্ছিলে, হঠাৎ মন পাল্টে গেল কিভাবে তোমার? গোয়ান বলে, আমি সারা রাত অনেক ভেবেছি, কারো বডিগার্ড হওয়া খুব একটা অসম্মানের কাজ না। সে তখন দহিকে বলে, চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। এই বলে সে দহির হাত ধরে তার পাওয়ার ব্যবহার করে তাকে অনেক উঁচু একটি জায়গায় নিয়ে যায়। এখান থেকে সে বিপদে পড়া কোনো লোকদের খুঁজে তার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। মানে নতুন কন্ট্যাক্ট করতে না পারার জন্যই তার হাতে আগুন লেগে যাচ্ছে। তো সে দহিকে নিয়ে একটি হসপিটালে যায়, যেখানে একটি বাচ্চা মেয়ে প্রায় মারা যাওয়ার মতন অবস্থায় ছিল। গোয়ান তখন বাচ্চাটির মায়ের কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে সুস্থ করে দিতে পারি, বিনিময়ে আমার সাথে 10 বছরের কন্ট্যাক্ট করুন। 10 বছর পর আপনাকে নরকে যেতে হবে। মহিলাটি প্রথমে রাজি হতে চায় না। তখন দেখা যায় বাচ্চার অবস্থা আরো খারাপ হতে থাকে। সাথে গোয়ানের হাতেও আমরা আবার আগুন লেগে যেতে দেখি। গন বলে, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, না হলে আমি অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে চলে যাব। মহিলাটি তখন বাচ্চার অবস্থা দেখে তার কন্ট্যাক্ট মেনে নেয়। এখানে দহি গোয়ানকে বলে, তোমার হাতে বেশি সময় নেই মানে কি, আর তোমার হাতে আগুন লেগে গেছিল কেন? গোয়ান তাকে বিষয়টা বলে যে নতুন কোনো কন্ট্যাক্ট করতে না পারলে এভাবে পুরো শরীরে আগুন লেগে সে মারা যায়। দহি বলে, তুমি নিজেকে বাঁচাতে এভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে পারো না। 10 বছর পর যখন বাচ্চাটির মা মারা যাবে তখন তার কি মোটেও ভালো লাগবে? গোয়ান জানায়, ভালো খারাপ দেখার বিষয় আমার না, দুনিয়ায় ফ্রিতে কিছুই হয় না। 10 বছরের জন্য হলেও আমি তাকে সাহায্য করতে পেরেছি। দহি তার এসব কথায় কোনো কান না দিয়ে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, তোমার মতন এত খারাপ লোক আমার বডিগার্ড হওয়ার প্রয়োজন নেই। তো এরপর দেখা যায় কন্ট্যাক্ট সাইন করতে পারার খুশিতে গোয়ান কেক কিনে এনে খেতে থাকে। তার কাছে তখন পার্ক এসে জানাই, আপনার ট্যাটু যেদিন চলে গেছিল সেই রাত সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। তখন সময় ছিল রাত ঠিক 12:30। যে পানিতে আপনারা পড়েছিলেন সেই পানির তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেদিন ছিল পূর্ণিমার রাত। গোন তখন বলে, তাহলে পরবর্তী পূর্ণিমা কবে? পার্ক জানাই, এখনো 29 দিন পরে, মানে এখনো তাকে 29 দিন অপেক্ষা করতে হবে। তবুও তাতে কাজ হবে কিনা এটা সে নিশ্চিত না। এদিকে দহি নিজের সেফটির জন্য বিভিন্ন হাতিয়ার নিজের সাথে রাখবে বলে ঠিক করে। অন্যদিকে গোয়ান দহির বলা কথাগুলো বারবার ভাবতে থাকে যে বাচ্চাটি যখন জানতে পারবে তার মা তার জন্য নরকে যাবে তখন তার মনের অবস্থা কেমন হবে। গোয়ান এসব ভেবে সেই বাচ্চাটির সাথে দেখা করে, যে এখন প্রায় সুস্থ হয়ে গেছে। সে বাচ্চাটির কাছে জানতে চাই, তোমার কোনো উইশ আছে? বাচ্চাটি বলে, আমার উইশ আমার জন্য যেন আমার বাবা মায়ের কখনো কোনো সমস্যা না হয়। তার এমন কথা শুনে গোয়ানের মন সত্যিই খারাপ হয়ে যায়। সে তখন তার অ্যাটিটিউড বাদ দিয়ে দহির সাথে দেখা করে এবং আবার তার বডিগার্ড হয়ে থাকতে চায়। দহিও তার রাগ ভুলে তাকে অ্যালাউ করে। এরপর বাড়ি ফেরার সময় দহি জানতে চাই, তুমি কি জন্মগতভাবেই ডেমন? গোয়ান জানায়, না, আমি 200 বছর ধরে ডেমন। জন্মগতভাবে আমি মানুষ ছিলাম, কিন্তু কোনো স্মৃতি আমার মনে নেই। তখন দেখা যায় দহির কাছে ম্যাডাম জুয়ের একটি SMS আসে, যাতে লেখা ছিল, লাভ ইউ দহি। দহি তখন ভাবে জুইও স্যার হঠাৎ আবার কি হলো। সে তখন তাকে ফোন করে, কিন্তু কল রিসিভ হয় না। দহি তখন গোয়ানকে সাথে নিয়ে জুয়ের বাড়িতে যায়। সেখানে সে তার কাছে গেলে বুঝতে পারে ম্যাডাম জু আছে। দহি তখন কাঁদতে কাঁদতে গোয়ানকে বলে, প্লিজ জুকে বাঁচাও, দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তবুও তাকে বাঁচাও। কিন্তু গোয়ান বলে, মৃত মানুষকে বাঁচানোর মতন শক্তি আমার নেই। এখানে সে কিভাবে মারা গেল সেটা একটু পরে আমরা জানতে পারবো। তো পরের দিন জুয়ের শেষকৃত্য অনুষ্ঠান করা হয়। সেখানে দহি বারবার ভাবতে থাকে, তার বাবা মা মারা যাওয়ার পর একমাত্র জুইয়াসাই ছিল তার কাছের মানুষ, এখন সেও তাকে ছেড়ে চলে গেল। এখানে দেখা যায় জু মারা যাওয়া সত্ত্বেও তার সন্তানদের মধ্যে কোনো মন খারাপের লক্ষণ দেখা যায় না, উল্টো তারা হাসাহাসি করতে থাকে। পরবর্তী চেয়ারম্যান বা চেয়ারম্যান তাদের মধ্যেই কেউ হতে চলেছে এটা ভেবে। এখানে আমরা দেখি সেই হামলাকারী লোকটি সেখানে আসে। এরপর সে গোপনে প্রবেশ করে তাদের বাড়ির সিসিটিভি কন্ট্রোল রুমে, মানে সে হয়তো কোনো ফুটেজ ডিলিট করতে এসেছে। তো এরপর দেখা যায় সেখানে ডিটেকটিভ পার্ক এসে জুয়ের পরিবারের সবাইকে একটু আলাদা ডাকে। পার্ক বলে, ম্যাডাম কি কোনো ব্যথার ওষুধ খেতেন? সবাই বলে যে হ্যাঁ, ওনার হার্টের সমস্যার জন্য খেতেন, কিন্তু মৃত্যুর দিন নাকি সে ডাইক্লোফেনাক ওষুধ খেয়েছিল বলে ডিটেকটিভ জানায়। দহি এটা শুনে বলে ওনার অ্যালার্জি ছিল, এই ওষুধ উনি কখনো খাবেন না। পার্ক জানাই, জুয়ের কাছে যে ঔষধের বোতল আমরা পেয়েছি সেটা ছিল অন্য ওষুধের বোতল, তবে তার ভিতরে যে ওষুধ ছিল সেটা ছিল ডাইক্লোফেনাক, মানে কে একজন হয়তো ওনার ওষুধ পাল্টে দিয়েছে, যার কারণে অন্য ওষুধ খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। নোসফম্যান বলে, আমরা তো ভেবেছিলাম ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সে যাই হোক, আজ এত মানুষ বাড়িতে রয়েছে, তারা যদি এ ব্যাপারে কিছু জানতে পারে তাহলে আমাদের কোম্পানির বদনাম হয়ে যাবে, তাই সবাই ব্যাপারটা আপাতত গোপন রাখো। কিন্তু বাইরে এসে দহি সবার সামনে বলে, ম্যাডাম জু এসে কেউ ইচ্ছা করে তার ওষুধ পাল্টে দিয়েছে। সোকমিন তখন গার্ডদের বলে দহিকে এখান থেকে নিয়ে যেতে।
এরপর জুয়েল লয়ার সবাইকে জানায় ম্যাডাম জু তার সকল সম্পত্তি এবং চেয়ারম্যানের দায়িত্ব শর্ত সাপেক্ষে একজনের নামে দিয়ে গেছে। তার নাম হলো দোদহি। সবাই তো এটা শুনে খুবই অবাক হয়ে যায়। লয়ার জানাই তার শর্ত হলো ম্যাডাম জু মারা যাওয়ার 1 বছরের মধ্যে দহি যদি বিয়ে করে তবেই সে সবকিছুর মালিক হয়ে যাবে। এটা যদি সে না করে তাহলে চেয়ারম্যান সে হতে পারবে না, তখন পরিবারের অন্য কাউকে কোনো মাধ্যমে সেই পদ দেওয়া হবে। এছাড়াও জু তার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একটি করে চিঠি লিখে গেছে। তো ম্যাডাম জু দহির জন্য এমন সবকিছু ঠিক করে গেছে দেখে পরিবারের সবাই দহিকে চাপ দেয় সে যেন 1 বছরের মধ্যে বিয়ে না করে। কিন্তু দহি জুয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তাদেরকে জানায় আমাকে তোমরা আটকাতে পারবে না। এই বলে সে গুয়ানের দিকে যেতে থাকে আর মনে মনে বলে আমি তোমার মৃত্যুর বদলা নেব জুয়েসা, সাথে সব রহস্য উন্মোচন করব। তাতে যদি আমাকে ডেমনের সাথেও হাত মেলানো লাগে তাতে আমি রাজি। সে তখন গুয়ানের কাছে গিয়ে সবার সামনে তাকে বলে জংগুয়ান আমাকে বিয়ে করো। এই বলে সে ম্যাডাম জুয়ের দেওয়া 2টা আংটির একটি খুলে গুয়ানের দিকে বাড়িয়ে দেয়। তো গুয়ান কি আদৌ তাকে বিয়ে করতে রাজি হবে? এইরকম প্রশ্ন রেখেই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডগুলোর কাহিনী মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।